আমিও পলিটিক্সের শিকার। আমি বলবো আমিও কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি। সবচেয়ে শেষে মান্না ভাই, সুপারস্টার বলতে গেলে মান্না ভাই। এখন কিন্তু নেগেটিভিটিকে ক্যাশ করে অনেকে উপরে উঠছে। আপনাদের ব্যাড লাক, আপনারা এফডিসির উইস মানে চেহারায় দেখেন নাই। আপনারা যারা এখন পরে যারা সাংবাদিক হয়ে এসেছেন, আমি যারা সিনিয়র যারা এফডিসি আসলে দেখেছে যে এই ফ্লোর থেকে ওই ফ্লোরে আমারই হয়তোবা 3টা ছবির শুটিং চলছে, আমি এই ফ্লোরে 1 ঘন্টা কাজ করছি, ওই ফ্লোরে আরেক ঘন্টা কাজ করছি, আবার ডাবিং করছি। তো ওইটা এই যে চলচ্চিত্র কমে আসছে, অনেক শিল্পীরা ঘরে বসে গেছে, অনেক গুণী গুণী শিল্পীরা মারা গেছেন, এবং কোনো না কোনো পলিটিক্স তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকে ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার। আমি বলবো আমিও কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি। আমি জানি, আমি যদিও বলি যে আমি করিনি বা কিছু, কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে আমিও বাদ পড়েছি। তো এটা পলিটিক্স ছিল বলেই কিন্তু হয়েছে। কারা কারা করেছে সেটা তো বলা যাবে না। স্বাধীনতা উত্তর সময় থেকে আজ অবধি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনি সুপারস্টার কাকে কাকে মনে করেন? সুপারস্টার বলতে গেলে রাজ্জাক সাহেব, নায়ক রাজ্জাক, তারপর অবশ্যই জসিম ভাই যার নামে ছবি চলতো, এবং অবশ্যই চৌধুরী ইসলাম খোকন, কারণ সুপারস্টার পরিচালক হিসেবে পরিচালকের নামে ছবি তুলতো, সেটা হচ্ছে চৌধুরী ইসলাম খোকন। রুবেল ভাই, যার রুবেল ভাইয়ের আলাদা দর্শক ফ্যান ছিলেন, যে রুবেল ভাইয়ের ছবি, মারপিটের ছবি দেখতে ভাই আমরা সিনেমা হলে যাব, সেটা একটা। আর নায়িকাদের ক্ষেত্রে শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, কবরী ম্যাডাম, এতজন ছিলেন, মানে এতজনের মধ্যে তাদের পাল্লা ছিল, তাদের মধ্যে যে একসাথে ছবি করার যে এক একটা ফ্লোরে সিনেমা, মানে আমি এফডিসির কথা বলছি, এক একটা ফ্লোরে যেভাবে কাজ হতো, সিনেমা হতো, এবং টক্কর দিয়ে কেউ না কেউ এগিয়ে যেত। তারপর আসে হচ্ছে ধরেন আমরা পরে যখন যাদেরকে দেখেছি, আমি আসার আগে মৌসুমী সালমান শাহ, তারপর হচ্ছে শাবনুর আপু, এই যে ধারাবাহিকতা, এবং অবশ্যই সবচেয়ে শেষে মান্না ভাই, সুপারস্টার বলতে গেলে মান্না ভাই, এই ধারাবাহিকতা মেনটেন করে আসছে। আমার ক্ষুধা তো মিটেই নাই। আমি তো কাজ করে এখনও মনে হচ্ছে যে আমি আমার আসল চরিত্র পাই নাই। খুঁজেছি, অপেক্ষা করেছি, এবং আমার ভেতরের হয়তো বা প্রতিভাগুলো বা যা আমার অভিনয়গুলো বের করার জন্য একজন সঠিক পরিচালক দরকার হয়। তো সেরকমভাবে কেউ আমার পেছনে ইনভেস্ট করেনি বা আমাকে নিয়ে সেভাবে ভাবেনি। তো ক্ষুধা সারা জীবনটা থাকবেই, থেকে যাবে। সার্চ দিলে তো ভাই আপনাদের অনলাইনে অনেক ধরনের ভাই নিউজ, কোনটা এখন আমি সত্য ধরে যাব? কোন দেখেন, আমাদের বাংলাদেশের শিল্পীরা যখন মানে দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি কোনো কাজ করে বা করতে পারে, তখন অবশ্যই আমরা বাংলাদেশে হয়ে কিন্তু প্রাউড ফিল করি। সেটা এখন আমাদের ধরেন ক্রিকেট নিয়ে যদি হয়, আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিকেটের মাধ্যমেই কিন্তু চিনেছে। তো সেখানে যদি বাংলাদেশের চলচ্চিত্র বা আর্টিস্ট আলাদাভাবে নিজেকে উপস্থাপন করে, দেশের বাইরে গিয়ে কোনো কিছু একটা জায়গা তৈরি করতে পারে, সেটা আমাদের জন্য অবশ্যই প্রাউড করার বিষয়। না, প্রিয়তমাটা না দেখা হয়নি। আমি ওই ছবির গান সবগুলো আমি দেখেছি, এবং কিছু কিছু সিন আমি দেখেছি যেগুলো অলরেডি ভাইরাল হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, মেয়েটাকেও ভালো লেগেছে, এবং সাকিবকে তো সবসময় ভালো লাগে, ও ভালো অভিনয় করছে, এবং ওর যে ইমপ্রুভমেন্ট, ও যে নিজে একটা জায়গা থেকে, ওকে তো আমরা অনেক আগে থেকেই যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা, ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য। ওর ইমপ্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি বড় পর্দার জন্য একটা ছবি আমাদের রেডি আছে, যেটা অনুদানের ছবি, সেটা হচ্ছে ছোটকু আহমেদের আহারে জীবন। এই ছবিটি অলরেডি সেন্সারে জমা হয়েছে, সামনে খুব শীঘ্রই এটা সিনেমা হলে আসবে। যেহেতু তারা, আপনি নিজেই বললেন, তারা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমি আসলে কথা বলি না। সিনেমা নিয়ে যদি আমরা যখন কাজ করেছি তখন আমাদের কাজ নিয়ে কিন্তু কথা হয়েছে, আর ব্যক্তিগত জীবনটাকে এমনভাবেই আমরা রেখেছি, ভয় থাকতাম যে কোনো সিনিয়র সাংবাদিক এই না বুঝি লিখে ফেলে, এই না বুঝি পেপারে কোনো নিউজ চলে আসে, তখন সোশ্যাল মিডিয়া নাই, মোবাইল নাই, ইউটিউব নাই। তো তখন ভয়ে থাকতাম, সেভাবেই চলাফেরা করতাম যে একটা লেখা যদি বের হয়ে আসে,
এখন কিন্তু নেগেটিভিটিকে ক্যাশ করে অনেকে উপরে উঠছে, আর তখন আমরা নেগেটিভিটিকে অনেক ভয় পেতাম। এখন নতুন যারা আসছে তারা পরিচালকরা নিচ্ছে কেন? যদি পরিচালকরা নিয়ে থাকে তাহলে তাদের টিকটক দেখে বা কোনো কিছু দেখেই তো নিচ্ছে। আমাদের সময় টিকটক ছিল না, আমাদের সময় সামনাসামনি এসে পরিচালকরা ইন্টারভিউ নিত, বলতো একটু একটু নেচে দেখাও, একটু ফাইট করো বা অভিনয় দেখিয়ে একটু কাঁদো, একটু হাসো, সামনাসামনি ইন্টারভিউ হতো। এখন টিকটকের মাধ্যমেই সবাই জেনে যায়। আমি প্রথমত হচ্ছে ছোটবেলা থেকে আমাকে কে কে দেখছে আমি জানি না, যারা ছোটবেলা থেকে দেখছে আমিও তখনও ছোট ছিলাম, এখনো ছোট আছি, এই কারণে রূপের রহস্যটা সেমই আছে। ভবিষ্যতে কি ছোট থাকবেন নাকি? ভবিষ্যতে ছোট থাকবেন? অবশ্যই ভবিষ্যতে ছোট থাকতে চাই। আচ্ছা, সব মিথ্যাবাদী এখানে, সব মিথ্যাবাদী। আগের মতো আসলে বড় পর্দায় যে ধরনের ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে, হয়তো বা এখন আমার এই সময় অনুযায়ী আমি আমার 25 বছর ক্যারিয়ার শেষ করেছি, তো আমার বয়স অনুযায়ী আমার যে চরিত্রটা থাকা দরকার সেরকম কোনো ভালো চরিত্রর অফার আমার কাছে আসে না। সে কারণে মনে হয় যে আমি কাজগুলো একটু কমিয়ে করছি, আর এখন এই সময়কার যেসব ছবিগুলো হচ্ছে সেটার সাথে হয়তো আমি ম্যাচ করতে পারছি না। আর এখানে তো দুটো ভাগ হয়ে গেছে, আমি কিন্তু শুধু চলচ্চিত্র নিয়ে নিই, আমি টেলিভিশনে নাটক করতাম, ওটিটি প্ল্যাটফর্মগুলোর একটা কাজ করেছি, তো ওটিটিরও অফার অনেক আসে। যে ওটিটির অফারগুলো যেটা আসে সেটা আবার ওই যে সেম একই জিনিস, যে আমি হয়তো ওই চরিত্রের সাথে নিজেকে আমি ম্যাচ করতে পারি না, তাই আসলে কাজগুলো খুব একটা বেশি করা হয় না। না, গল্প নেই বললে ভুল হবে, গল্প আছে, অনেক ধরনের গল্পই আছে, কিন্তু সব চরিত্রে বললাম আমি নিজেকে হয়তো বা মানানসই আমি নিজে ম্যাচ করতে পারছি না, বা যে ধরনের কিছু দৃশ্য আছে সেটাতে হয়তো বা আমি আমার সাইড থেকে ব্যক্তিগতভাবে আমি কিছু আপত্তিকর দৃশ্য হয়তো বা কাজ করতে পারবো না। কিন্তু ওটিটিতে যেহেতু কোনো সেন্সরের কিছু নাই, দেখা গেলো ওই দৃশ্যটা ওই ওটিটির গল্পের জন্য খুবই দরকার, খুবই জরুরি। তা একটা দৃশ্যের জন্য হয়তো বা আমি বলছি না, আমাকে তাহলে বাদ দিয়ে যারা আছেন আরও ভালো অভিনেত্রী আছেন তাদেরকে নিচ্ছে। সেই কারণেই বললাম যে এটা আমার ব্যক্তিগত একটা প্রবলেম। ওটিটি কীভাবে সেন্সরের আয়ত্তে আনবে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওটিটি যেভাবে চলছে সেভাবেই কিন্তু বাংলাদেশটাই ফলো করছে। তো আমি যদি একাই বলি বাংলাদেশে সেন্সর আনা উচিত বা কিছু আনা উচিত, এটা তো আসলে যায় না। ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ওটিটি নেটফ্লিক্স হোক বা অন্যান্য যেসব ওটিটি প্ল্যাটফর্ম আছে, যেভাবে তারা খোলাভাবে ওপেনলি যেভাবে নিজের ডিরেক্টরের ইচ্ছা মতন স্বাচ্ছন্দ্য বোধ করে ছবি বানাতে পারছে বা কাজ করতে পারছে, সেটাও যদি এখন বেঁধে দেওয়া হয় তাহলে তো এটা আমার জন্য বলাটা ঠিক হবে না। ধরেন বন্ধ করে দিলাম, তো বাংলাদেশের বাইরে কি আর অন্যান্য ওটিটি চ্যানেল সেন্সরের আওতায় আনলেও বাংলাদেশ ছাড়া কি অন্যান্য আর ওটিটি প্ল্যাটফর্ম নেই, দেশের বাইরের আর নেই? তো ওখানে দেখানো হচ্ছে না, কোনো না কোনোভাবে দর্শক তো দেখে নিচ্ছি, তো শুধু বাংলাদেশের ওটিটি নিয়ে কেন আমি কমপ্লেন করব? থ্যাংক ইউ। হুমায়রা যে চলে গেছেন, আসলে সেসব যদি আপনি একটু বলতেন যে রহস্যজনক যে মৃত্যুটার বিষয়টা। ওর সাথে আমি একটা নাটকে কাজ করেছি, আমার ছোট বোন অথবা বান্ধবী করেছিল, সে অনেক আগে। তারপর ও মাঝে যখন নিয়মিত মানে কাজ করতো টেলিভিশনে, সেগুলো আমি কাজ দেখতাম, কিন্তু ও যে মাঝখান থেকে চলে গেল, ও যে গায়েব হয়ে গেল বা ও কী করছে না করছে, এটা মিডিয়াও যেমন কেউ জানতো না, আমিও জানতাম না আসলে ও কোথায় আছে বা কী করছে। এখন মানুষ মারা যাওয়ার পরে আপনারা যেভাবে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া যেভাবে আহারে চলে গেল, এটা কিন্তু থাকা অবস্থায় আসলে আমরা কেউ খোঁজ খবর নেই না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, শিল্পী হিসাবে আমাদের ব্যর্থতা। বর্তমান ব্যস্ততা নিয়ে যদি বলি তাহলে হচ্ছে আগামী 14ই নভেম্বর বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানটি হতে যাচ্ছে, সেটার উপস্থাপনা আমি করছি এবং সেই সাথে আমার সাথে ফেরদৌস আছেন। এটা নিয়ে আপাতত ব্যস্ত আছি। এটা তো